আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের গুচ্ছ ইউনিভার্সিটির যে বি ইউনিটের বিগত বছরে যে আইসিটির প্রশ্নগুলো এসেছে এবং কী সব প্রশ্ন আসতে পারে, আইসিটির প্রিপারেশন আমাদের কেমন হতে পারে, আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি বা আইসিটিতে আমরা সর্বোচ্চ মার্কস কিভাবে তুলতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে ইনশাল্লাহ। তো বুঝতেই পারছো ক্লাসটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সেজন্য তুমি ক্লাসটা শেয়ার করে রাখো। কারণ এই একটা ক্লাসের মধ্যে বিগত বছরে গুচ্ছে যতগুলো আইসিটির প্রশ্ন আছে সবগুলো প্রশ্নে ইনশাল্লাহ সমাধান করে দিব এবং তাছাড়াও আমাদের কিভাবে এখন প্রিপারেশন নিতে হবে সেটাও ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে দেখব। সো ক্লাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য ক্লাসটা শেয়ার করো এবং তোমার পরিচিত যত ফ্রেন্ড আছে তাদের সবাইকে মেনশন করে দাও। ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ, যারা রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট অবাণিজ্য বিভাগে পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তাদের কিন্তু আইসিটিতে 15 মার্কস আছে। তো সেই জন্যই রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট অবাণিজ্য যদি হয়ে থাকো এবং গুচ্ছের বি ইউনিট যদি হয়ে থাকো তাহলে অবশ্যই প্রিপারেশন নিতে হবে তোমার। তো চলো আমরা আইসিটি ক্লাস শুরু করবো। তার আগে তোমরা আমার কথা বলো, আমার কথা একটু বলো যে কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু বলো, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আর যারা এখনো শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, বাবু যুক্ত হয়ে গেছে, শরীফ আলম যুক্ত হয়ে গেছে, আশরাফুল ইসলাম যুক্ত হয়ে গেছে, আসমান তাসনিম যুক্ত হয়ে গেছে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবো আমাকে। শাহ বলছে ঠিক আছে, জি ভাইয়া সব ঠিক আছে, বর্ষা বলছে সব ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, শেয়ার করে দিই সবাই। আচ্ছা, তো সবকিছু ক্লিয়ার আলহামদুলিল্লাহ ভাইয়া, তাহলে শুরু করতে পারেন। আচ্ছা, আমি যদি একটু বলি যে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, বিগত বছরে কিরকম টাইপের প্রশ্ন এসেছে সে সম্পর্কে যদি আমরা এখন একটু আইডিয়া নিতে চাই তাহলে আমরা একটু বলি যে আমাদের আইসিটি বইয়ে টোটাল 6টা অধ্যায় আছে। আমাদের অনেকের কনফিউশন আছে যে ভাই আমরা তো শর্ট সিলেবাসে পড়ালেখা করে এসেছি, আমাদের কি ফুল সিলেবাসে প্রশ্ন আসবে? আমাদের অনেক এরকম অনেকের মনে প্রশ্ন যে হচ্ছে আমরা তো আমাদের 6 অধ্যায় ছিল না আইসিটিতে, তাহলে কি এখন 6 অধ্যায় থেকে কি প্রশ্ন আসতে পারে? হ্যাঁ, অবশ্যই 6 অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, কারণ বিগত বছর যারা পরীক্ষা দিয়েছে তাদেরও কিন্তু 6 অধ্যায় কিন্তু ছিল না, তারাও কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে, কিন্তু তাদের 6 অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন আসছে। তো বুঝতেই পারছো তোমার 6 অধ্যায় শর্ট সিলেবাস বলে তুমি ছেড়ে দিতে পারবে না, 6 অধ্যায় থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এখন ইম্পর্টেন্ট ওয়াইজ যদি আমি চ্যাপ্টার বলি, ভাই আমাদের কোন অধ্যায়গুলো বেশি পড়বো, কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্স বেশি, সেগুলো আমাকে একটু বলেন। তো তোমাকে যদি আমি ইম্পর্টেন্সের দিক দিয়ে চিন্তা করি, ইম্পর্টেন্সের দিক দিয়ে যদি তোমাকে বলি তাহলে তোমাকে বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, তোমরা সবাই জানো অনেকে অলরেডি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা অনেক বেশি তথ্যবহুল, অনেক বেশি ইনফরমেশন এখানে। এই অধ্যায় থেকে এমসিকিউ মানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং বিগত বছরও দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। তো বুঝতেই পারছো তোমাকে দ্বিতীয় অধ্যায়ের প্রিপারেশন খুব ভালোভাবে নিতে হবে। তাছাড়া এর পরবর্তীতে তুমি তৃতীয় অধ্যায়, প্রথম অধ্যায় ভালো করে পড়তে পারো, চতুর্থ অধ্যায় পড়তে পারো, ষষ্ঠ অধ্যায় পড়তে পারো, পঞ্চম অধ্যায় নিয়ে তোমার একটু সমস্যা হতে পারে যে ভাই পঞ্চম অধ্যায় তো আমি পারি না, ভাই পঞ্চম অধ্যায় আমার একটু সমস্যা আছে, পঞ্চম অধ্যায়ের আমি তো খুব কঠিন কোডিং জিনিস, হাঙ্কি পাঙ্কি এসব, ঠিক আছে? তো এইসব হাঙ্কি পাঙ্কি জিনিস তোমার মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, কারণ তোমাকে কোড করতে দেবে না পরীক্ষার মধ্যে, কোড করতে দেবে না, এটা তুমি একদম 100% শিওর থাকতে পারো। কোডিং রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, আসলেও খুবই বেসিক টাইপের প্রশ্নগুলো আসবে, খুবই কঠিন টাইপের প্রশ্ন আসবে না যে আই প্লাস প্লাস ইকুয়াল টু এরকম হাবিজাবি দিয়ে তারপরে বলবেন এটার আউটপুট তাহলে কত, এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। সো কোডিংয়ে যাদের একটু প্রবলেম আছে সেক্ষেত্রে তুমি একটু নিশ্চিন্ত থাকতে পারো যে না, কোডিং নিয়ে তোমার ঝামেলাটা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো তাহলে এই জিনিসটা আমাদের মাথায় ঢুকলো তাহলে যে কোডিং নিয়ে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো কোডিং রিলেটেড তাহলে পঞ্চম অধ্যায়ে আমাদের ঝামেলা হবে না, আমরা এটা বুঝতে পারলাম। তাহলে আমাদের কোন অধ্যায় বেশি, কোন অধ্যায়ের মধ্যে আমরা বেশি প্রেসার দিব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন। এই অধ্যায়টা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99.999999 শেষ হবে না এত %। তো বুঝতেই পারছো তোমাকে কেন ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। এই ক্লাসে আমরা বিগত বছরের সবগুলো প্রশ্ন আলোচনা করব। তো আমি যদি এখন একদম প্রথম কথা না বাড়ি আমরা একদম প্রথম প্রশ্নে চলে যাই যে প্রথম প্রশ্নটা কি। তো তোমরা সবাই আমার সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যে হচ্ছে এটাকে কি বলা হয়, আমাদের ভাইয়া
এই ক্লাসগুলোর শেষ পর্যন্ত, যেহেতু 1 ঘন্টার ক্লাস হবে, তুমি ক্লাসটা শেষ পর্যন্ত থাকবে এবং প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সার দিবা, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তাহলে হয় কি, ক্লাসের সাথে তোমার ইন্টারেকশন থাকবে, ক্লাসটা করতে তোমার ভালো লাগবে। নাহলে দেখবা কিছুক্ষণ পর আর ভালো লাগবে না। সো ইন্টারেকশন করবা, তুমি যেটা অ্যান্সার মনে হয় সেটা অ্যান্সার দিবা, ভুল হইলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আসো আমরা প্রথম প্রশ্নে আসি। এটা হচ্ছে জিএসটি 23-24 বিগত বছরেই আসছে, যেটা কোনটি ডিবিএমএস এর উদাহরণ? ডিবিএমএস মানে কি? ডিবিএমএস মানে হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে আমাদের 6 অধ্যায়, দেখছো 6 অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসছে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এমএস ডস, এমএস এক্সেল, এমএস এক্সএস নাকি সি প্লাস প্লাস? বলো কোনটা হবে উত্তর, সবাই বলবা কোনটা হবে উত্তর। কোনটি ডিবিএমএস এর উদাহরণ? এমএস ডস, এমএস এক্সেল, এমএস এক্সএস না সি প্লাস প্লাস? আচ্ছা, দিন অলরেডি বলতেছে 1 এর গ। ওকে, 1 এর গ। আর কেউ? অনেক বলতেছে প্রশ্ন নামটা বলবো তোমরা অবশ্যই, ঠিক আছে? 1 এর কত, শুধু উত্তর দিবা না, 1 এর কত, 2 এর কত, সেগুলো একটু বলবা। ইসরাত জাহান বলতেছে 1 এর গ, 1 এর গ। কেউ বলতেছে 1 এর ঘ, সি প্লাস প্লাস। আচ্ছা দেখো, ডাটাবেজ মানে এমএস ডস, এটা কোনো ডাটাবেজ না, এটার মধ্যে হচ্ছে লেখালেখি করা হয়। এমএস এক্সেল, এখানে হিসাব নিকাশ করা হয়। এগুলো হচ্ছে তোমরা 9-10 এর আইসিটি বইতে পাবা। তো তোমরা 9-10 আইসিটি পড়ে আসলে কিন্তু সেখানে পেয়েছো যে এমএস এক্সেল এগুলো কি জিনিস। আর সি প্লাস প্লাস এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পঞ্চম অধ্যায়ে ভালো করে পড়লে তোমরা জেনে থাকার কথা যে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্লাস প্লাস। আর এমএস এক্সেসটা কি? এমএস এক্সেসটা হচ্ছে একটা আমাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সো এটা কিন্তু বিগত বছরও আমি কিন্তু পড়াইছি পরীক্ষার আগে ম্যারাথন ক্লাসের মধ্যে, আমি কিন্তু পড়াইছি গুচ্ছবর্তী পরীক্ষার আগে ম্যারাথন ক্লাসের মধ্যে, এবং এই প্রশ্নটা কিন্তু আসছে। আচ্ছা, এর পরবর্তী দেখো 2 নং প্রশ্ন, হটস্পট কি? হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, নির্দিষ্ট উত্তপ্ত এলাকা, বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা বা তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা। কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার কি হবে বলো তো? এটা অবশ্যই হটস্পট সম্পর্কে তোমরা সবাই খুব ভালোই জানো, এটা সম্পর্কে তোমাদের আর বলার কিছু নাই। উত্তপ্ত এলাকা বলা যায়, তাই না? আমাদের একটু ক্যাজুয়াল ভাষায় বলতে পারি যে জায়গায় হটস্পট আছে ওই জায়গায় আরে মামা ফ্রিতে হটস্পট চলে যায়, বাট উত্তপ্ত এলাকা দিলে তোমার অ্যান্সারটা ভুল হবে। বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা না, সেটাও না। তারযুক্ত ইন্টারনেট না, এটা কোনো তার থাকে না। হটস্পট জাস্ট মোবাইলে একটা বাটন ক্লিক করলে হয়ে যায়, তার মানে এটা তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। এটার অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, 3 নাম্বার, সি ভাষায় বি কোন ধরনের ডেটা টাইপের উদাহরণ? দেখছো এখানে কিন্তু কোনো কোডিং নাই, এটা কিন্তু কোনো কোডিং নাই, বাট বেসিক একটা জিনিস সি প্রোগ্রামিং থেকে। বিটা কি ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার না কোনোটিই নয়? দেখি এটা অ্যান্সার দাও তো তোমরা। এটা হচ্ছে 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নের অ্যান্সার কি হবে? ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার না কোনোটিই নয়? কোনটা হবে বলো? এটা হচ্ছে 3 নং প্রশ্ন। আচ্ছা, কে বলতেছে 3 এর এ? মিম মির্জা। আচ্ছা, মিম মির্জা বলতেছে 3 এর এ ইন্টিজার। ওকে, আর কেউ কিছু বলতে চাও কিনা বলো? কেউ বলতেছে ঘ। ঘ মানে কি? কোনোটি নয়। আচ্ছা, মারিজুয়ানা শিকদার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, আনিশা তৃষা বলতেছে 3 এর ঘ। 3 এর ঘ মানে কোনোটি নয়। আচ্ছা, কোনোটি নয়ের পক্ষে দেখি বেশি। 3 এর এ এ, অনেকে বলতেছে ইন্টিজার। আচ্ছা দেখো, তোমাদের একটা জিনিস বলে রাখি, ইন্টিজার মানে হচ্ছে কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ভুলে গেলে তো চলবে না, ভুলে গেলে কিন্তু চলবে না। এই যে ইন্টিজার মানে কি? এই ইন্টিজার মানে হচ্ছে, এটা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেগুলো, যেমন 1 2 3 4 5 6 -1 -2 -3, এইসব সংখ্যা হচ্ছে ইন্টিজার। আর ফ্লোট হচ্ছে আমাদের ভগ্নাংশ, অর্থাৎ দশমিক চিহ্নযুক্ত সংখ্যা। যেমন এটা হতে পারে 3.5, 9.2 বা 3.221, এগুলো হচ্ছে ফ্লোট। আর ক্যারেক্টার হচ্ছে আমাদের এই এ, ছোট হাতের এ, বি, সি, এগুলো হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, কিবোর্ডের এক একটা জিনিস হচ্ছে এক একটা ক্যারেক্টার বলতে পারে। তার মানে এটা आंसर হচ্ছে কি? গ। এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের। ঠিক আছে, সি ভাষায় বি তাহলে কি? ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, কোন ডিভাইসটি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ, যে কোন ডিভাইসটি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে? ফুল ডুপ্লেক্স মোডে, ফুল ডুপ্লেক্স মোডে মোবাইল ফোন। এখন এখানে আমাদের অপশন আছে, জিনিসগুলো আছে কি, যে আমাদের এই মোডটা হচ্ছে দিকের উপর নির্ভর করে মোড হচ্ছে 3 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স এবং একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এখন কথা হচ্ছে সিমপ্লেক্স কি? সিমপ্লেক্স হচ্ছে একমুখী প্রবাহ, যেটা এক দিক থেকে শুধু যেতে থাকবে। ঠিক আছে, শুধু এক দিক থেকে যেতে থাকবে। তার পরবর্তীতে হাফ ডুপ্লেক্স কি? উভয় দিকে যেতে থাকবে, অর্থাৎ উভয় দিকে
এটা আসা যাওয়া করবে। আর ফুল ডুপ্লেক্স কি, এটাও উভয় দিকে আসা যাওয়া করবে। এখন কথা হচ্ছে ভাই তাহলে হাফ ডুপ্লেক্স উভয় দিকে আসা যাওয়া করে, ফুল ডুপ্লেক্স উভয় দিকে আসা যাওয়া করে, তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে হাফ ডুপ্লেক্স উভয় দিকে আসা যাওয়া করে কিন্তু একই সময় করতে পারে না, আর ফুল ডুপ্লেক্স উভয় দিকে আসা যাওয়া করে কিন্তু একই সময় করতে পারে। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে মোবাইল ফোন। তুমি যখন মোবাইল ফোনে কথা বলো, তোমাকে যদি আমি বলি মোবাইল ফোনে যখন তুমি কথা বলো, তখন তুমি যার সাথে কথা বলো, তোমার কথা বলার মাঝখানে যদি উনি কথা বলে, কথা কি তোমার কানে আসবে না? অবশ্যই আসবে। তার মানে একই টাইমে দুই দিকে কথা আদান প্রদান হচ্ছে। কিন্তু হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি, হাফ ডুপ্লেক্স হচ্ছে, মনে করো এই যে একটা ডিভাইস, এই যে একটা ডিভাইস, এটা হচ্ছে ওয়াকি টকি মনে করতে পারো, পুলিশটা ব্যবহার করে না, ওই যে ট্রাফিক পুলিশটা, ওইগুলো হচ্ছে ওয়াকি টকি। যখন এই লোক কথা বলবে, এই লোকের সিগন্যাল যখন ওনার কাছে যেতে থাকবে, তখন এই লোকের কোনো ডেটাই কিন্তু এদিকে আসবে না। যখন এই লোকের কথা বলা শেষ, এখান থেকে আর কোনো সিগন্যাল আসতেছে না, এটা বাদ, তখন এই লোকের ডেটা আসবে। তার মানে ডেটা এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে কিন্তু একই টাইমে যেতে পারছে না, এটাকে আমরা বলবো হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স কি? যেমন মোবাইল ফোন, এটা মনে করো যে মোবাইল ফোন, এটা হচ্ছে একটা মোবাইল ফোন। এখন এই মোবাইল ফোনের মধ্যে আমরা জানি, আমি যখন ফোনে কথা বলি তখন আমার কথা ওইদিকে যাচ্ছে, আবার সে কথা বললো আমার কাছে কিন্তু কথা আসছে, একই টাইমে আসছে, কোনো সমস্যা নাই। তার মানে এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আর সিমপ্লেক্স কি? সিমপ্লেক্স হচ্ছে শুধু একমুখী প্রবাহ, মানে এখান থেকে শুধু এদিকে যাবে আর আসবে না। এটা কি হতে পারে? এটা হতে পারে টিভি চ্যানেল, রেডিও। যেমন টিভি স্টেশন থেকে যদি তোমাকে যেটা দেখা, বা রেডিও চ্যানেল থেকে যদি যে জিনিসটা সম্প্রচার করা হচ্ছে, মনে করো একটা শো সম্প্রচার করা হচ্ছে, এটা তোমার টেলিভিশন, তোমার টেলিভিশনে এটা এসে তুমি দেখতে পাচ্ছ, এটা তুমি শুধু দেখতেই পারবা, তুমি কি কোনো কিছু তাকে পাঠাতে পারবা? না, তুমি কোনো কিছু পাঠাতে পারবা না। তার মানে এটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স। তার মানে কোন ডিভাইসটি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে? মোবাইল ফোন। মোবাইল ফোন হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে ফুল ডুপ্লেক্স কি, হাফ ডুপ্লেক্স কি এবং সিমপ্লেক্স কি। দেখো আমি কিন্তু পুরো টপিকটাই তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। একটা এমসিকিউর সাথে যতগুলো ওই টপিক রিলেটেড যে এরকম প্রশ্ন আসতে পারে সবকিছু কিন্তু তোমাকে আমি বুঝাই দিচ্ছি, যেন প্রশ্নটা ঘুরে দিলেও তুমি অ্যান্সার করতে পারো, কোনো সমস্যা নাই। তো বুঝতেই পারছো ক্লাসটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন এটাতে আরেকটা প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে নিচের কোনটি হাফ ডুপ্লেক্সের উদাহরণ? হাফ ডুপ্লেক্সের একটা উদাহরণ হচ্ছে, খুবই জনপ্রিয় উদাহরণ, সেটা হচ্ছে আমাদের ওয়াকি টকি। ওই যে ট্রাফিক পুলিশরা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ওয়াকি টকি, যেটা উভয় দিকে এটা আদান প্রদান করে কিন্তু একই সময় করতে পারে না। আচ্ছা, একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত? একটি গবেষণাগার, একটা গবেষণাগার কতটুকু হতে পারে বলো? একটা গবেষণাগার অবশ্যই এক রুমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একটা গবেষণাগারের মধ্যে অনেকগুলো কম্পিউটার থাকতে পারে, অনেক ডিভাইস থাকতে পারে, অনেক নেটওয়ার্কিং ডিভাইস থাকতে পারে। তাহলে মোটামুটি একটা বিল্ডিং বা 100 মিটারের মধ্যে, এর বেশি দূর যাওয়ার কথা না একটা গবেষণাগার। এই একটা গবেষণাগার কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে পারে বলো? ল্যান, ম্যান, ওয়ান না প্যান? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপর হচ্ছে ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আর প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখন বলো তো এটার আনসার কি হবে? ইরামনি বলতেছে 5 এর ক, রিয়ামনি বলতেছে 5 এর ক। আচ্ছা, অনেকেই বলতেছে রিয়ামনি। আচ্ছা ঠিক আছে, স্নেহা বলতেছে 5 এর ক, কোহেলিকা বলতেছে 5 এর ক। ওকে, ভেরি গুড। নুসরত জাহান 5 এর ক, আয়েশা বলতেছে 5 এর ক, অনেকেই 5 এর ক। মেহরিন ইসলাম বলতেছে 5 এর ক, উম্মে কুলসুম 5 এর ক, 5 এর ক, 5 এর ক। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। চাঁদের আলো বলতেছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সঞ্জিতা বলতেছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, ভেরি গুড, ইয়েস, এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। কারণ ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা যখন একটা শহর বা দুইটা শহর এরকম বড় একটা জায়গা নিয়ে হয় তখন সেটা হচ্ছে ম্যান। বাট একটা গবেষণাগার পুরো একটা শহর নিয়ে দরকার নাই, তাই না? তাহলে ম্যান হবে না। ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা একটা দেশের মধ্যে হতে পারে বা দুইটা দেশ, তিনটা দেশ মধ্যে যে নেটওয়ার্কটা হয় সেটা হচ্ছে ওয়ান। তো আমাদের একটা গবেষণাগার 2-3 দেশ মিলে একটা গবেষণাগার হবে না অবশ্যই। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা 10 মিটারের মধ্যে হবে, অর্থাৎ একটা রুম, ছোটখাটো একটা রুম 10 মিটার যদি হয় তাহলে সেটার মধ্যে এই আমাদের এই প্যানটা কাজ করবে। বাট ল্যান কি? ল্যান হচ্ছে মোটামুটি 100-200 মিটারের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ল্যান, যেটা আমাদের গবেষণাগারের জন্য উপযুক্ত। তো আশা করি বুঝতে পেরেছো। 5 এর অ্যান্সার হচ্ছে ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এবার আসো নিচের, এটা হচ্ছে কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার হয়? কোন নেটওয়ার্ক টপোলজিতে? আমাদের অনেকগুলো টপোলজি আছে, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি, ট্রি টপোলজি। তো এই টপোলজিগুলোর মধ্যে এখানে 4টা টপোলজি দেওয়া আছে, এদের মধ্যে কোনটার মধ্যে সবচেয়ে বেশি কেবল বা তারের প্রয়োজন হয়? দেখি বলো তো এটার অ্যান্সার কি হবে?
আপনার কোলে তুলে নেওয়ার ক্লিপটা সুন্দর ছিল ভাইয়া, ঠিক আছে। কোলে তো নেছি, ওজন তোমরা যত সহজে দেখতে পাইছো, ঠিক আছে, যত সহজে দেখতে পাইছো যে কোলে নেছি, আসলে কিন্তু অত সহজ না, কষ্ট কিন্তু হয়েছে, দেখতে বোঝা যাচ্ছে সহজে উঠে ফেলছি, কিন্তু বেচারা কম ওজন না কিন্তু ভালো। তোমরা অনেকে ভাবতেছো যে হয় আমি অনেক শক্তিশালী, নাইলে অনেকে আবার ভাবতেছো কি ওই লোক অনেক হালকা। ওই লোকও হালকা না, আমিও খুব বেশি শক্তিশালী না, উঠিতে কষ্ট হয়েছে ভালো, বাট বুঝতে দেয়নি আর কি, হচ্ছে কথা। আচ্ছা, ওকে, কেউ বলতেছে ছয়ের খ, কেউ বলতেছে গ, ছয়ের খ মেশ টপোলজি সব অনেকেই বলতেছে। ভেরি গুড, আরে তোমরা তো সব পারো, তোমরা এত পারো কেন বলো তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেশ টপোলজি, ইয়েস মেশ টপোলজি। কেন? কারণ মেশ টপোলজি যে যতগুলো কম্পিউটার থাকবে, যতগুলো কম্পিউটার ওই নেটওয়ার্কে থাকবে, সবাই সবার সাথে যুক্ত থাকবে, অর্থাৎ এটাও সবার সাথে যুক্ত থাকবে, এটাও সবার সাথে যুক্ত থাকবে, এটাও সবার সাথে যুক্ত থাকবে, এবং এটাও সবার সাথে যুক্ত থাকবে। দেখো এখানে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে যুক্ত, তাহলে বুঝতে পারছো এখানে কি রকম অবস্থা তারের। এখন যদি তুমি এখানে নতুন আরেকটা কম্পিউটার যুক্ত করো, কয়টা তার লাগবে জানো? 1 2 3 4 5, অর্থাৎ এই নেটওয়ার্কে যতগুলা কম্পিউটার আগে থেকে আছে ততগুলো তার লাগবে, কারণ ততগুলোর সাথে তাকে নতুন করে যুক্ত করতে হবে, ততগুলোর সাথে যুক্ত করতে হবে। সো মেশ টপোলজি, যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে যুক্ত থাকে তাকে বলা হয় মেশ টপোলজি। তো সেজন্য আমাদের মেশ টপোলজিতে সবচেয়ে বেশি তারের প্রয়োজন পড়ে, কেবলের প্রয়োজন পড়ে মেশ টপোলজিতেই। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখি, কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়? নেটওয়ার্ক ডিভাইস নয় কি? হাব, এটা একটা নেটওয়ার্ক ডিভাইস অবশ্যই। সুইচ, হাব আর সুইচ কাছাকাছি, এটা নেটওয়ার্ক ডিভাইস, কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করে। রাউটার, এটাও নেটওয়ার্ক ডিভাইস। টিসিপি, এটা কিন্তু নেটওয়ার্ক ডিভাইস নয়। মেশের অপর নাম না, মেশের অপর নাম হাইব্রিড না। মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি আলাদা, ঠিক আছে? মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি আলাদা। ওকে, এবার আসো 8 নঙ্গে প্রশ্ন মিসিং আছে। 9 নং, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ না, একটা প্রশ্ন। ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব? ইউনিকোড ব্যবহার করে, ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর বা মৌলিক চিহ্ন ব্যবহার করা সম্ভব? বলো, এটা বলো। এটা হচ্ছে আমাদের 3 অধ্যায় থেকে প্রশ্ন, ঠিক আছে? 3 অধ্যায় থেকে প্রশ্ন, এটা 3 অধ্যায়ের প্রশ্ন। এখানে বলা আছে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 15, 2 টু দি পাওয়ার 15। আচ্ছা বলো কোনটা হবে? স্মৃতি বলতেছে 9 এর খ, 2 টু দি পাওয়ার 16। আচ্ছা, আর কেউ? সুমাইয়া খাতুন 9 এর খ, তানিয়া 9 এর খ, সানি সরকার 9 এর খ, মোস্ট ঋতু খাতুন, মিম মির্জা, আরে অনেকে মাহিরা বিনতে রিকা, অনেকে বলতেছে 9 এর খ, তনিমা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস 9 এর খ। কেন 9 এর খ? কারণ আমরা জানি যে কোডের মধ্যে যতগুলো বিট আছে তার অঙ্ক প্রকাশ করার সংখ্যা হবে 2 টু দি পাওয়ার তত। তো এটা আমি একটু বলে রাখি যেন এখান থেকে এরকম টাইপের যে প্রশ্নে আসুক না কেন অ্যান্সার করতে পারো। অর্থাৎ আমরা কোড জানি বিসিডি কোড, বিসিডি কোড কয় বিটের? বিসিডি কোড 4 বিটের, ঠিক আছে? তারপরে আমরা জানি আস্কি কোড, আস্কি কোড কয় বিটের? 8 বিটের, তবে আস্কি কোড 7 বিটেরও হয়। প্রথমে 7 বিটে আবিষ্কার হয়েছে, পরে 1 বিট যুক্ত করে 8 বিট হয়েছে। তারপর আরেকটা কোড আছে ইবিসিডিআইসি, ঠিক আছে? কি বলতেছি বুঝতেছো তো? ইবিসিডিআইসি, এটাও 8 বিটের কোড। এর পরবর্তীতে আমরা দেখব সেটা হচ্ছে ইউনিকোড। এই ইউনিকোড কয় বিটের? ইউনিকোড হচ্ছে 16 বিটের। ইউনিকোড কয় বিটের? 16 বিটের। তো এখন যদি বলা হয় বিসিডি দিয়ে কতগুলো অক্ষর প্রকাশ করা যায়, তুমি বলবা 2 টু দি পাওয়ার 4, মানে 16টি। যদি বলা হয় আজকে দিয়ে কতগুলো অক্ষর প্রকাশ করা যায়, কতগুলো বর্ণ, কতগুলো মৌলিক প্রতীক, তাহলে বলবা 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ যতগুলো বিটের এই কোডটা 2 টু দি পাওয়ার তত হবে। ইবিসিডিআইসি সেটাও হবে 2 টু দি পাওয়ার 8। ইউনিকোড যদি বলে, ইউনিকোড হচ্ছে 2 টু দি পাওয়ার 16, অনেক বড় একটা মান হবে। তার মানে অ্যানসার কি? অ্যানসার হচ্ছে 2 টু দি পাওয়ার 16। আশা করি ক্লিয়ার। ওকে,
তাহলে এটাও আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেলা। এবার আসো পরবর্তী 10 নং প্রশ্ন যদি আমরা দেখি, 173 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? অর্থাৎ এখানে দেওয়া আছে 173, এটা কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল নাকি সবগুলো? অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল নাকি সবগুলো? বলো এটার আনসার কি হবে? অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল না সবগুলো? রামিসে তাবাসসুম সিথি বলতেছে 10 এর ঘ সবগুলো। আচ্ছা নুসরাত সবগুলো। আপনার নেক্সট ক্লাস আবার কবে পাবো? এই ক্লাসটা শেষ করো, তারপর নেক্সট ক্লাসের চিন্তা। ফ্রি নেক্সট ক্লাস আপাতত ঈদের আগে মনে হয় না আর পাবা, ঠিক আছে? আমি একটা ক্লাস নিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে অবাণিজ্য গ্রুপে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করে দিয়েছি। আজকের ক্লাসে আমরা গুচ্ছ ইউনিভার্সিটিগুলো সমাধান করে দিচ্ছি। আমাদের কি চলে গেছে, ডিভাইসের একটু প্রাণ চলে গেছে, আমরা তার প্রাণটা ফিরে আনার চেষ্টা করি। দাঁড়াও, এক মিনিট অপেক্ষা করো, চলে আসবে। 1 মিনিট। ওকে, দেখতে পাচ্ছ আশা করি। অঘটন, হ্যাঁ, জীবনে কত অঘটনই আসবে সেগুলো কাটিয়ে উঠতে হবে, ঠিক আছে? হতাশ হওয়া যাবে না, ডিপ্রেস হওয়া যাবে না। ওকে, তো ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার আনসার কি দেখো। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক কয়টি? অক্টাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক কয়টি শিখেছিলাম মনে আছে? তোমরা এইচএসসি তে থাকতে খুব ভালোভাবে শিখে এসেছিল, এখন ভুলে গেছো আমি জানি। সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি মৌলিক অঙ্ক থাকে, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। ডেসিমেলে 10টি মৌলিক অঙ্ক থাকে 0 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমেলে 16টি অঙ্ক থাকে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। এই টোটাল 16টি অঙ্ক থাকে, ঠিক আছে? তো এই 16টি অঙ্কের মধ্যে এখন তুমি দেখো তো 173, এই 1 0 থেকে 7 এর মধ্যে কি 1 আছে না? আছে। 7, এই যে 7 তো আছে। 3 0 থেকে 7 এর মধ্যে 3 আছে, তার মানে এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। আবার দেখো ডেসিমেলের মধ্যেও কিন্তু 173 আছে, যে 173 কিন্তু ডেসিমেলের মধ্যেও আছে, তার মানে ডেসিমেলেও পড়ে। হেক্সাডেসিমেলের মধ্যেও কিন্তু 173 আছে, তার মানে এটাও এটার মধ্যে পড়ে। তার মানে অ্যানসার কি? অ্যানসার হচ্ছে সবগুলো। অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে সবগুলো। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো পরবর্তী প্রশ্ন। এটা একটু ঝামেলাপূর্ণ মনে হতে পারে, এটা একটু ম্যাথমেটিক্যাল টাইপের, তো এর জন্য তোমার আরে আটকায় আছে তো, তোমরা আর বলবো না যে আটকায় আছে। আমি তো ভাবছি দেখা যাচ্ছে আমি চলছে গাড়ি সিসিমপুরে চলতেছি তো চলতেছি। এতক্ষণ ধরে আটকায় ছিল আর আমি সামনে বসে বসে গিয়ে পড়াইতেছিলাম। কেউ কিছু বললো না তোমরা? যে কথা তো শোনা যায় নাকি, এই জন্য কেউ কিছু বলো নাই? ও বলছো তো ভাইয়া, সবাই বলে নাই। ভাইয়া আপনি নাই, এই যে ভাইয়া চলে আসছে, ঠিক আছে? ভাইয়া চলে আসছে। বলছি যে ভাই, আচ্ছা অনেকে বলছে ভাইয়াকে চুরি করলো কে? ভাইয়াকে আরে কে চুরি করে? ভাইয়াকে কেউ চুরি করবে না। ভাইয়া আছে নাকি গেছে? দেখছো কেমন কথা, ভাইয়া নাকি গেছে। হ্যাঁ এখন দেখতেছে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চোখ দেখতে থাকো। তো আগেরটার অ্যান্সার কি হবে? আগেরটার অ্যান্সার হচ্ছে অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল তিনটাই হবে, কারণ তিনটা সংখ্যা পদ্ধতির মধ্যে 173 আছে। এবার আসো পরবর্তী প্রশ্ন। রবিনের বর্তমান বয়স 19 বছর, কত বছর পর তার বয়স এত হবে? এটা আবার বললো না যে বাবুরে এত বছর মানুষ কি বাঁচে? হ্যাঁ, এটা হচ্ছে বাইনারিতে আছে, ঠিক আছে? তো এখন বলো যে কত বছর পর তার বয়স এত হবে। এটা বের করার সহজ একটা হিসাব আমি তোমাকে বলে দেই। সহজ হিসাব কি? এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমরা বয়সটা পেয়ে যাব।
এখন কথা হচ্ছে ভাই এটা থেকে এটা বিয়োগ করবো কিভাবে? খুব সহজ, দেখো ক্যালকুলেটর লাগবে না, ক্যালকুলেটর ছাড়া ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ লাগবে না, আমি তোমাকে একটা নিয়ম শিখাই দিই তাহলে বুঝতে পারবা। এখানে খেয়াল করো, এর বয়স 19 বছর। তুমি একটা চিন্তা করো, মনে করো তোমার বর্তমান বয়স কত? তোমার বয়স কত বলো তো? তোমার বয়স 36 বছর, ঠিক আছে? তো ধরে নিলাম তোমার বয়স হচ্ছে এখন 36 বছর। এখন আমি জিজ্ঞেস করলাম যে কত বছর পর তোমার বয়স 46 বছর হবে? কত বছর পর তোমার বয়স 46 বছর হবে? তোমার বয়স এখন 36, কত বছর পর তোমার বয়স 46 হবে? কেমনে বাড়ি করবো? আমরা তো মুখে মুখে দেখতে পাচ্ছি 10, বাট 10টা আসছে কিভাবে? ও যে পরবর্তীতে যে বয়স হয়েছে তার থেকে আগের বয়সটা বিয়োগ করব, অর্থাৎ 46 থেকে যদি 36 বিয়োগ করি তাহলে আমরা পাবো 10। দ্যাটস মিন অ্যান্সার হচ্ছে কি 10 বছর পর। তা আমাদের কাছে এটাই জানতে চাচ্ছে, এখন বর্তমান 19 বছর বয়স, এর পরবর্তীতে তোমার বয়স হচ্ছে এত হবে, বা রবিনের বয়স, তোমার না, তোমার বয়স হবে এত, তাহলে কয় বছর পর এত হবে? তার মানে এটা থেকে আমরা এটা বিয়োগ করবো। যেমন এখানে 46 থেকে 36 বিয়োগ করছি, তেমনি আমরা এই পরের বয়স থেকে আগের বয়সটা বিয়োগ করব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে ভাই বিয়োগ তো করবো ঠিক আছে, কিন্তু এই নাম্বারটা এরকম কেন? এটা তো বাইনারি, এটা সংখ্যা কত হবে? আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো, অনেকে হয়তো আগে থেকে জানো, যারা জানো ভালো, যারা নতুন জানবা তারা আমাকে একটু ধন্যবাদ দিয়ে দিবা। সেটা হচ্ছে কি যে বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা সহজে কিভাবে পাবো। তো তুমি একটা জিনিস খেয়াল করবা, তুমি এখানে একটা মান লিখবে প্রথমে 1, ঠিক আছে? 1 ডান পাশ থেকে শুরু করবা, ঠিক আছে? আমরা আরবি লিখতেছি মনে করো, তো বাইনারি তো আরবির মতোই, তাই না? এটা কোনো বাংলা ভাষা ইংরেজি ভাষার মতো না, এটা একটা কেমন জানি ভাষা। তো আরবি ভাষাও আমরা অনেকে সহজে বুঝি না, তো আরবি ভাষা যেমন ওই পাশ থেকে শুরু করে, তুমি ভাববে এটা এই পাশ থেকে শুরু করবো। কত লিখবো আমরা? প্রথমে 1। আচ্ছা 1 এর পরে কি লিখবো? 1 এর ডাবল লিখবো। 1 এর ডাবল কত? 2। 2 এর ডাবল কত? 4। 4 এর ডাবল কত? 8। 8 এর ডাবল 16। 16 এর ডাবল 32। দেখতে থাকো তোমার যত মন চায়, 64। আচ্ছা ঠিক আছে, এখন যদি খেয়াল করো মানগুলা তুমি বসাই দিবা ডান পাশ থেকে, এই যে মানগুলো বসাই দাও 0 1 1, এই যে এদের নিচে নিচে বসাবা 0 1 1, তারপর হচ্ছে 0 1 0 1। আচ্ছা 32 পর্যন্ত লাগছে, আমাদের 64 লাগে নাই। এখন তুমি যদি খেয়াল করো কার কার নিচে 1 আছে, হিসাব করো না কার কার নিচে 1 আছে। 32 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে। তাহলে যাদের নিচে 1 আছে তাদেরকে তুমি যোগ করে ফেলো। 1 আছে 32, 4 আর 2, 32 আর 4 যোগ করলে 36, 36 এর সাথে 2 যোগ করলে কত? 38। তার মানে এটা মানে বুঝাচ্ছে 38 বছর বয়স। দেখছো, তারা আমাদের সাথে হাঙ্কি পাঙ্কি করে কি করে দিছে? বাইনারি সংখ্যা দিছে, আমরা সেটাকে নরমাল সংখ্যা নিয়ে আসছি, 38 নিয়ে আসছি। তার মানে 38 বছরের কথা বলতেছে। আচ্ছা তাহলে এখন আমরা খুব সহজেই বুঝতে পারছি এই সংখ্যাটা মানে কি। এটা মানে হচ্ছে 38 বছর বয়স। তাহলে বর্তমান বয়স যদি 19 হয়, কত বছর পর 38 বছর হবে বলো তো? কত বছর পর 38 বছর হবে? বর্তমান বয়স কত? 19। কত বছর পর 38 হবে? তাহলে 38 থেকে আমি 19 বাদ দিয়ে দিব। 38 থেকে যদি তুমি 19 বাদ দাও তাহলে কত হবে? 19 থাকবে। তার মানে 19 বছর পর অ্যান্সার হবে এটা। কত হবে? 19 বছর পরে তার বয়স হবে এই 38, মানে এই 100110। ভাই বুঝতে পারলাম ভাই, অনেক কষ্টে আমি তাইলে বুঝতে পারলাম যে এখন বয়স 19, আবার 19 বছর পর তার এই বয়স হবে 38 বছর হবে। আমি এখন টিং 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 অনেক সুন্দর করে আমরা ম্যাথটা সমাধান করলাম, অপশনে আসলাম, এসে দেখছি 19 বছর তো দেওয়া নাই। তাহলে কি হবে? এত কষ্ট করে ম্যাথ করে লাভ হইলো কি? আমার লাভ লস নাই, লাইফটাই লস, এরকম একটা ফিল, তাই না? যে 19 বছর আমি বাইর করলাম অ্যান্সার, কিন্তু 19 বছর তো নাই। তাহলে কি করতে হবে? 19 বছর যেহেতু নাই, 19 বছর নাই তো কি হয়েছে? ওই যে আমরা যে আরবি লেখাটা শিখছিলাম 1, তারপর হচ্ছে 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32। তো কত বছর অ্যান্সার বাইরেছিল? 19। কত বছর জানি বাইরেছে? 19। আচ্ছা 19 বাইরেছে, অ্যান্সার হচ্ছে আমাদের 19। বাট 19টা এখানে বাইনারিতে আছে ভাই। 19 এর বাইনারি কত? তো তুমি 2 দিয়ে ভাগ করে করে করতে পারো, বাট আমি তোমাকে আরেক পদ্ধতি শিখাচ্ছি। 19 এখানে কাদেরকে যোগ করলে 19 হয় তুমি আমাকে বলো। তুমি এখন বলবো ভাই 16, 2 আর 1, এই তিনটা সংখ্যা যোগ করলে 19 হয়, কারণ 16 আর 2 18, 18 আর 1 19। তো যাদেরকে যোগ করলে 19 হয় তুমি তাদের নিচে 1 বসাই দাও, 1 1 1, আর বাকি ঘরগুলো 0 বসাই দাও, শেষ। এর আগেরটা আমাদের লাগতেছে না। তার মানে অ্যান্সার 19 এর বাইনারি হচ্ছে 10011। অপশনে কি আছে? আছে, এই খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। যদিও ম্যাথটা করতে আমি অনেক সময় নিয়ে করেছি, কিন্তু তুমি যখন এই নিয়মটা জানবা এটা করতে তোমার 1 মিনিটও লাগবে না, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। এটা বুঝতে পেরেছো কিনা বলো? 10011, খ নাম্বারটা হচ্ছে উত্তর। ছোট্ট বন্ধুরা তোমরা কি এটা বুঝতে পেরেছো? আমাকে একটু বলো। এটা কি ক্লাস? এটা হচ্ছে ICTT ক্লাস। ভাই জিএসটি তে এই ধরনের ম্যাথ আছে। দেখো এই যেসব ধরনের ম্যাথ ক্যালকুলেটর যদি না লাগে, ক্যালকুলেটর ছাড়া যদি সমাধান করা যায়, আসতেই পারে, হু নোজ।
ওকে, তাহলে এটার অ্যান্সার শেষ, এটার অ্যান্সার ডান, টিং টিং টিং। আমরা পরেরটা চলে আসি। সি ল্যাঙ্গুয়েজে ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়? দেখছো কোনো কোড কিন্তু নাই, বেসিক জিনিসগুলো আছে, ঠিক আছে? তো এখানে যদি খেয়াল করো, একজন বলতেছে এটা ম্যাথ ক্লাস, ম্যাথও বলতে পারো, আইসিটি, ম্যাথ ছাড়া আইসিটি হয় না, এটা স্বাভাবিক। এখানে যদি খেয়াল করো যে সি ল্যাঙ্গুয়েজে ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়, কি বলা আছে? সি ল্যাঙ্গুয়েজে ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়? স্ক্যানএফ, মেইন, প্রিন্টএফ না ইনপুট ফাংশন? আচ্ছা, তা আমরা নরমালি সি ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনপুট নামে কোনো ফাংশন দেখছি বলে আমাদের মনে হয় না, তাই না? তাহলে ঠিক আছে, এটাকে তাহলে আমরা আগে বাদ দিয়ে দেই, ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দেই। মেইন ফাংশন, মেইন ফাংশনের মধ্যে আসলে সি ল্যাঙ্গুয়েজের মেইন কোডটা যেটা থাকে সেটা থাকবে। তার মানে আমাদের ইনপুট আউটপুট ফাংশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ক্যানএফ, একটা হচ্ছে প্রিন্টএফ। এখন প্রিন্টএফ দিয়ে বোঝায়, প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, তোমাকে কোনো কিছু দেখাবে। আর ইনপুট ফাংশন হচ্ছে স্ক্যানএফ, অর্থাৎ যেটা ইউজার থেকে ইনপুট নেবে। মনে করো তুমি দুইটা সংখ্যা যোগ করতে চাও, দুইটা সংখ্যা কি 4 আর 6 যোগ করতে চাও, 4 আর 6 যোগ করলে কত? 10। তাহলে তোমাকে আগে কম্পিউটারকে বা ওই কোডটাকে বা ওই সিস্টেমটাকে 4 আর 6 তোমাকে দিতে হবে, তারপর সে তোমাকে 10 দেখাবে। তার মানে এই যে 4, এটা এই 4 আর 6 এগুলো তোমাকে দিতে হবে, কাকে? কোডকে দিতে হবে। তার মানে কোড এটা নিবে, এটা হচ্ছে ইনপুট। তো এটা কার মাধ্যমে নিবে? ইনপুট ফাংশনের মধ্যে দিয়ে নিবে, অর্থাৎ ইনপুট ফাংশনের মধ্যে দিয়ে ইউজার ইনপুট নেয়, আর আউটপুট ফাংশন এই ফলাফলটা তোমাকে দেখাবে, ঠিক আছে? এই ফলাফলটা তোমাকে সে দেখাবে। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম 4 আর 6 হচ্ছে ইনপুট ফাংশন, আর ইনপুট ফাংশনের মাধ্যমে নিব, আর 10 হচ্ছে আউটপুট ফাংশনের মধ্যে আমাদেরকে দেখাবে। তো এটা হচ্ছে আমাদের প্রিন্টএফ, এটা হচ্ছে আমাদের আউটপুট ফাংশনের, এটা ব্যবহার করে দেখাবে, আর এই দুইটা হচ্ছে স্ক্যানএফ ব্যবহার করে দেখাবে। তাহলে স্ক্যানএফটা হচ্ছে আমাদের ইনপুট ফাংশন, আর প্রিন্টএফটা হচ্ছে আউটপুট ফাংশন। দেখছো কি সুন্দর একটা চেহারা বানাই ফেললাম। সো ইনপুট ফাংশন আর আউটপুট ফাংশন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমাদের গেল। এবার আসো পরবর্তী প্রশ্ন। ওয়াও, কি মচৎকার! যারা বলতেছিল জিএসটি তে কি ভাই এরকম ম্যাথ আসতে পারে, তাদের জন্য দেখো ছোট্ট বন্ধুরা, দেখো সরল চলে এসেছে, দেখছো সরল কিন্তু চলে এসেছে। ভাই আরইউ থেকে এই কোশ্চেন আসতে পারে, অবশ্যই আসতে পারে, আরইউ তে অবশ্যই আসতে পারে। দেখি এটার অ্যান্সার কে বলেন। এটার উত্তর যে দিতে পারবে, ঈদে তার বাড়িতে আমার দাওয়াত। ওকে, ক ক ক তাজবিহা ইসলাম বুঝতে পেরেছে। ওকে, তাহমিনা আক্তার বলতেছে ক। 13 অ্যান্সার। শিবলি সাদিক সে চোখ বন্ধ করে ফেলছে। মিম মির্জা বলতেছে এ। মিম অ্যান্সার, সঠিক অ্যান্সার দিলেই কিন্তু সমস্যা, ভাইয়ের কিন্তু দাওয়াত পড়ে যাবে তোমার বাসায়, ঠিক আছে? ভাই এগুলো মনে হয় আসবে না। আহারে, না পারলেই আসবে না, তাই না? না পারলেই আর আসি না। এটা আমি কিন্তু প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন সলভ করাচ্ছি, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে এটা একটু সমাধান করিস, ঠিক আছে? সহজ, এটা হার্ড কোশ্চেন আমরা দেখে আমাদের কাছে হার্ড বানাচ্ছে, কিন্তু এগুলো আমি এতক্ষণ যা করেছি একটাও কিন্তু হার্ড না, সবগুলোই ইজি প্রশ্ন। এটাও ইজি প্রশ্ন, খেয়াল করো, দেখতে মনে হচ্ছে হার্ড, কিন্তু হার্ড প্রশ্ন কিন্তু করে না, এগুলো ইজি প্রশ্নই। খেয়াল করো, এখানে যদি আমরা এখন গুণ করি, এই যে গুণ করে দিব আমরা, আর কিচ্ছু না, এই এ বারের সাথে প্রথমে এই দুইটা গুণ করে দাও। এই এ বারের সাথে এ বার গুণ করলে কি হবে? এ বার ইন্টু এ বার, প্লাস এ বারের সাথে বি বার গুণ করলে কি হবে? এ বার ইন্টু বি বার। আচ্ছা, তাহলে এ বারের সাথে দুইটা গুণ করলাম, এবার বি এর সাথে গুণ করব, বি এর সাথে এ বার গুণ করলে কি হবে? বি ইন্টু এ বার। এবার বি এর সাথে বি বার গুণ করব, বি ইন্টু বি বার। আচ্ছা, ভালো কথা। এখন দুইটা সেম জিনিস গুণ করলে সেটাই হয়, এ বার আর এ বার গুণ করলে এ বারই হয়, প্লাস এ বার বি বারের জায়গায় আমি এ বার বি বার রাখছি, আর এখানে এ বার বি আছে, তাহলে আমি এখানে এ বার বি বা বি এ বার লিখলেই হবে। আমি একটু সাজাই লিখলাম, এ বারকে আগে লিখলাম, বি কে পরে লিখলাম। মনে রাখবা, কোনো কিছুকে তার বারের সাথে যদি গুণ করি তাহলে ফলাফল 0 হয়ে যায়। আবারও বলছি, কোনো কিছুকে যদি তার বারের সাথে, অর্থাৎ বি এর সাথে যদি বি বার গুণ করো তাহলে 0 হয়ে যাবে, এ এর সাথে এ বার গুণ করলে 0 হয়ে যাবে, তার মানে এটার মান হচ্ছে 0। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়ালো শেষ পর্যন্ত? দাঁড়ালো এই এ বার প্লাস এ বার বি বার প্লাস এ বার বি প্লাস 0। 0 আর লেখার দরকার নাই, 0 যোগ করে কিছু হবে না। এখন এখান থেকে আমরা কমন নিব, বলতো কি কমন যায়? এ বার কমন যায়। যে দেখো এখানে এ বার এ বার এ বার, সব জায়গায় এ বার আছে, তাহলে আমি একটা এ বার কমন নিলাম।
কমন নিলাম এবার, এবার কমন নিলে কি থাকে বলো, এবার থেকে এবার কমন গেলে 1 থাকে, প্লাস এবার বি থেকে এবার কমন গেলে বি বার থাকে, এবার বি থেকে এবার কমন গেলে শুধু বি থাকে। আচ্ছা এবারের জায়গায় এবার 1 এর জায়গায় 1, বি এর সাথে বি বার, দেখো কোনো কিছুকে তার বারের সাথে গুণ করলে 0 হয়, কিন্তু কোনো কিছুকে তার বারের সাথে যোগ করলে 1 হয়, মনে রাখবা কোনো কিছুকে তার বারের সাথে গুণ করলে 0 হয়, বাট কোনো কিছুকে তার বারের সাথে যোগ করলে 1 হয়, তার মানে বি আর বি বার যোগ করলে 1 হবে। এখন দেখো এবার ইনটু, তুমি এখন মনে করতে পারো 1 + 1 = 2, না, বুলিয়ান অ্যালজেব্রায় 1 + 1 মানে হচ্ছে 1, ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রায় 1 + 1 অর্থাৎ দুইটা যোগের ক্ষেত্রে একটা 1 থাকলে ফলাফল 1 হয়ে যায়, দুইটা 1 থাকলেও 1। ওকে, এবার এবারের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে সেটা কি হবে, অ্যানসার হবে এবার, ঠিক আছে, তাহলে অ্যানসার সরলীকৃত মানটা হচ্ছে এবার। অনেকেই সঠিক অ্যানসার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। অ্যানসার হচ্ছে ক এবার, ঠিক আছে, তার অ্যানসার হচ্ছে ক এবার। খুব কঠিন কিছু না, জাস্ট গুণ করে দিছি। আর দুটো জিনিস মনে রাখতে হয়েছে, কোনো কিছুকে তার 12 সাথে গুণ করলে 0 হয়, কোনো কিছুকে তার 12 সাথে যোগ করলে 1 হয়, আর কিছু না। ওকে, তাহলে এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেলা, ঠিক আছে। এটা যদি বুঝতে পারো তাহলে আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন কত? পরবর্তী প্রশ্ন 14 নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আমরা একটু আগেও দেখেছি, বাট এটা একটু অন্যরকম আর কি। বাংলা ভাষাকে কম্পিউটারের অন্তর্ভুক্ত করার জন্য কোন কোডটি ব্যবহার করা হয় বলো? বাংলা ভাষাকে কম্পিউটারের অন্তর্ভুক্ত করার জন্য, কম্পিউটারে দেখো এককালে কিন্তু মোবাইলের মধ্যে কম্পিউটারের মধ্যে বাংলা লেখা যেত না, তো বাংলা ভাষাকে পরবর্তীতে লেখা যাচ্ছে, কোন কোডের জন্য এটা লেখা যাচ্ছে বল, এটার অ্যানসারটা একটু দাও ভাই। আর কয়টা এমসিকিউ আছে? ঈশা কেন ভালো লাগছে না? রিয়ামণি বলতেছে 14 ক, রামিশা বলতেছে 14 ক, ওকে ভেরি গুড। তার পরবর্তীতে হচ্ছে তানজিনা খাতুন 14 ক, ইসরাত জাহান মিম 14 ক, মোহাম্মদ আশিক 14 ক। বাহ, এটা তো সবাই পারতেছে, ভেরি গুড। ইউনিকোড, কারণ ইউনিকোডে অনেকগুলো চিহ্ন প্রকাশ করা যায়, 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 সংখ্যক সংখ্যা প্রকাশ করা যায়, তার মানে অনেকগুলো সংখ্যা প্রকাশ করা যায়। দ্যাটস ওয়াই এটা হচ্ছে এটার জন্যই আমরা বাংলা ভাষা বা অন্যান্য ভাষাভাষীর মানুষ যারা আছে তারাও লিখতে পারে তাদের নিজের ভাষায় এই ইউনিকোডের জন্য, ঠিক আছে। তো অ্যানসার হবে কি? অ্যানসার হচ্ছে ইউনিকোড। ইউনিকোড 16 বিটের কোড, ইউনিকোডটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি বলে রাখছি, ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। ইউনিকোড দ্বারা 2 টু দি পাওয়ার 16 সংখ্যক অক্ষর বা চিহ্ন প্রকাশ করা যায়। বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করেছে ইউনিকোড। এই তিনটে ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউ। আচ্ছা, আস্কি কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহার করা হয়? আস্কি কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ, এটা হচ্ছে বিগত বছর আসছে, যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহার করা হয়? এটা অ্যানসার হচ্ছে 32টি। যান্ত্রিক নিয়ন্ত্রণ করার জন্য 32টি কোড ব্যবহার করা হয়। এসটিটিপিএস এর এস কি নির্দেশ করে? দেখো এসটিটিপিটাই হচ্ছে আমাদের মেইন ছিল আগে। এসটিটিপি মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। পরবর্তীতে যখন এস যুক্ত করা হয়েছে, এই এসটা হচ্ছে ওই এসটিটিপি কে সিকিউর করা হয়েছে, আরো সিকিউরিটি দেওয়া হয়েছে, সিকিউর করা হয়েছে, এই জন্য এই এস দিয়ে সিকিউরিটি বা সিকিউর বোঝানো হয়। তাহলে এখানে কোনটা হবে? এই এস এর মিনিং হচ্ছে সিকিউরিটি। আমাদের বলা হচ্ছে এসটিটিপিএস এর এস কি নির্দেশ করে? এস হচ্ছে সিকিউরিটি নির্দেশ করে। এস কি নির্দেশ করে? সিকিউরিটি নির্দেশ করে। ও ভাইয়া আগে বলেন ক্লাস কতক্ষণ হবে? আচ্ছা, ক্লাস আর 10 মিনিট হবে, ঠিক আছে। 10টা মিনিট আমার সাথে থাকো, 10টা মিনিট আমাদের সাথে থাকো। কি বিরক্ত পোলা পাই না, এরকম করলে হবে? আসো 17 নাম্বার। কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? দেখি বলো, এটার অ্যানসার কি হবে? কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? দেখি এটার উত্তর দিতে পারো কিনা। সতেরো অ্যান্সার দাও, দেখি 17 অ্যান্সার কে দাও আগে। ভাইয়ের দিকে তাকালে আমার থাপ্পড় মারাটা মনে হচ্ছে। আরে ওই থাপ্পড় মারার কথা বললো না, আমার যাই হোক স্ক্রিপ্ট ছিল। এখন উনি বলতে, এটাকে কি বলে, আলিফ ভাই বলতেছে উনি নাকি ব্যথা পেয়েছে। তো এর আগে কিন্তু আরো 2বার মানে ওই শটটা নামার সময় তোমার কি হয়েছে, এটাকে কি বলা হয়, প্রথম 2বার হইতেছে হয়েছে, এটাকে বলে ক্যান্সেল হয়ে গেছে, মানে হাসি চলে আসছে বা হয় নাই কোনো কারণে। তো ওই 2বারও বেচারা আমার থাপ্পড় খাইছিল। পরে 3য়-বার যাই হয়েছে, 3 নাম্বার বারও খাইছে। এই জন্য দেখবো 3 নাম্বার বারে ওই লোক আমি মার আগে হাত উঠাই রাখছে, ভাবছে আমি জোরে মারবো এরকম কিছু, বাট আমি আসতে মারছি, কিন্তু উনি বলতেছেন নাকি ব্যথা পাইছে। তাই হোক, আমরা আবার লাইভের মাধ্যমে এসে আমরা আলিফ ভাইকে বলতেছি, আলিফ ভাই আমরা সবাই দুঃখিত, তোমরা আলিফ ভাইকে মেনশন করে বলে দাও, আলিফ ভাই হাবিব ভাইয়ের পক্ষ থেকে আমরাও দুঃখিত আপনি যদি ব্যথা পেয়ে থাকেন।
ওকে, অনেকে অ্যানসার দিচ্ছ ক ক ক ক ক। ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, এটা অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে হাফ অ্যাডার। মনে আছে হাফ অ্যাডারের চিত্রটা কি, নাকি ভুলে গেছো? ভুলে গেলে মাথার মধ্যে দুইটা বাড়ি দাও, দেখবে মনে চলে আসবে। কি হাফ অ্যাডার? হাফ অ্যাডারের মধ্যে আমাদের দুইটা ইনপুট থাকে, এ আর বি দুইটা ইনপুট, বা এক্স ওয়াই দুইটা ইনপুট থাকে, আউটপুট হিসেবে একটা সাম একটা ক্যারি থাকে। তাহলে ইনপুট সংখ্যাও দুইটা, আউটপুট সংখ্যাও দুইটা। এটা হচ্ছে আমাদের কোন ডিজিটাল সার্কিট? এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার ডিজিটাল সার্কিট, যেটা ইনপুট ও আউটপুট সংখ্যা সমান। ইনপুট সংখ্যা দুইটি, আউটপুট সংখ্যা দুইটি, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে আমরা যদি দেখি 17 পর 18 নং প্রশ্ন, ভিডিও কনফারেন্সিং এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোডটা কি? ডেটা ট্রান্সমিশন মোডটা কি? দেখো, ভিডিও কনফারেন্সিং হচ্ছে একটা মিটিং, একটা গ্রুপের মিটিং, ঠিক আছে? মনে করো একটা বড় অর্গানাইজেশন আছে, মনে করো আমাদের আই এডুকেশনের মধ্যেই আমাদের অনেকগুলা বিভাগ আছে, ম্যাথমেটিক্স বিভাগ আছে, আইসিটি বিভাগ আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অ্যাডমিন বিভাগ, আরো অনেকগুলো বিভাগ আছে। তো মনে করো বা হচ্ছে তোমরা চিন্তা করতে পারো গুচ্ছ এক ধরনের টিচার প্যানেল আছে, রাজশাহী রাবির এক ধরনের টিচার প্যানেল আছে, ডিউর এক ধরনের টিচার প্যানেল আছে। তো এখন মনে করো আমরা গুচ্ছ নিয়ে আলোচনা করব, গুচ্ছের কোর্সে কি দিব, তাহলে গুচ্ছে প্যানেলে যে টিচাররা আছে, যে ইনস্ট্রাক্টররা আছে, তাদের নিয়ে মিটিং হবে একটা। তো এক একজন মনে করো এক এক দেশে, কেউ মঙ্গল গ্রহে, কেউ চাঁদের দেশে, কেউ এডুকেশনে বসে আছে, কেউ অন্য জায়গায় আছে। এখন আলোচনা তো একসাথে করতে হবে, তো কি করতে হবে? আমরা একটা মিটিং দেখলাম, ভিডিও কনফারেন্সিং, এক একজনের ক্ষমা এক একজন দেখতে পারবে, ওয়াও, দেখতে দেখতে মিটিং করবে। তাহলে কি এই মিটিং এর মধ্যে আমরা কি সবাই আছি আই এডুকেশনের? না, আমরা একটা গ্রুপ অফ পিপল আছে, অর্থাৎ আমাদের পুরা অফিসের মধ্যে একটা গ্রুপ অফ পিপল শুধুমাত্র আমরা এই কনফারেন্সের মধ্যে আছে। সো একটা গ্রুপ যদি হয়, তাহলে গ্রুপের ক্ষেত্রে সেটাকে আমরা বলি মাল্টিকাস্ট। মনে আছে? একটা গ্রুপ যদি হয় সেক্ষেত্রে হয় কি মাল্টিকাস্ট। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে মাল্টিকাস্ট। আপনি কোন টিচার প্যানেলে? আমি তোমাদের টিচার প্যানেলে, ঠিক আছে? তোমরা যেখানে আমি সেখানে। ওকে, এবার আসো 18-19। আমি জিএসটি তেও আছি, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদের সাথে কোর্সের সামনে দেখা হচ্ছে, চিন্তা করো না। আচ্ছা, এবার যদি আসো 19 নাম্বার, কম্পিউটার থেকে প্রিন্টার। এটা দেখো গত বছর ভর্তি পরীক্ষা আছে, এটা দ্বিতীয় অধ্যায় থেকে, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় থেকে আসছে। কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা প্রেরণের ক্ষেত্রে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়? কম্পিউটার থেকে প্রিন্টারে, প্রিন্টার তো বুঝো তাই না? ও যেটা প্রিন্ট করে, কোন একটা পেজ, কোন একটা লেখা প্রিন্ট যখন করি আমরা, ওই যেটা প্রিন্ট করে ওটাকে বলা হয় প্রিন্টার, এটা সবাই বুঝো। এখন কম্পিউটার থেকে প্রিন্টারে, তো প্রিন্টার তো নিজে নিজে প্রিন্ট করে না। কম্পিউটার থেকে যখন আমি কিছু টিক টিক করে ক্লিক করব, তখন কম্পিউটার থেকে ইনস্ট্রাকশন যায়, গেলে তারপর সে প্রিন্ট করে। তার মানে কম্পিউটার আগে তাকে বলে যে তুমি এই পেজ প্রিন্ট করো, তারপরে সে প্রিন্ট করে। তাহলে এখন দেখো, প্রিন্টার কিন্তু কোনো ইগো নাই, ঠিক আছে? অর্থাৎ কম্পিউটার বলবে যে তুমি প্রিন্ট করো, প্রিন্টার বলবে না আমার ভালো লাগছে না, আমার মোড সুইং হয়েছে, আমি এখন প্রিন্ট করব না, কি করবি কর, এরকম কিছু বলবে না প্রিন্টার, ঠিক আছে? প্রিন্টার হচ্ছে ইনস্ট্রাকশন পেলে সে প্রিন্ট করে দিবে। অর্থাৎ প্রিন্টার থেকে কোনো কিছু কম্পিউটারকে বলার কোনো অপশনই নাই। কম্পিউটার যে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশন ফলো করে সে প্রিন্ট করবে, প্রিন্টার কিছুই বলতে পারবে না, ঠিক আছে? তার মানে এটা একমুখী প্রবাহ। কম্পিউটার থেকে শুধু প্রিন্টারের কাছে ডেটা যাবে, প্রিন্টারের কাছে ইনস্ট্রাকশন যাবে। তো একমুখী প্রবাহ যেটা, সেটা হচ্ছে কি SIMPLEX, সিমপ্লেক্স। তার মানে এটা হচ্ছে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন। এটাও বিগত বছর আমি এর মধ্যে পড়াইছি, তোমাদের হচ্ছে যারা এখানে হয়তো অনেকেই করেছো ম্যারাথন ক্লাসে এই এমসিকিউটা পড়াইছি। এটা কিন্তু গুচ্ছতে আসছে, গুচ্ছতে বিগত বছর 3টা প্রশ্ন আসছে, 3টা প্রশ্ন আইসিটি থেকে আসছিল। আচ্ছা, এরপর আসো 20 নং প্রশ্ন, কোন পদ্ধতিটি ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করতে হয়? কোন পদ্ধতিতে ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করতে হয়? এটা হচ্ছে আমাদের সর্টিং, সিলেক্টিং, জয়েনিং, ইন্ডেক্সিং। সিলেক্ট করে হচ্ছে আমরা ডেটা খুঁজে বের করতে হয়। এটা 6 অধ্যায়ের প্রশ্ন। কোন পদ্ধতিটি ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করতে ব্যবহার করা হয়? এটা হচ্ছে সিলেক্ট করে ব্যবহার করা হয়। গ্রুপ ডিসকাশন সাপোর্ট সিস্টেম পরিচালনার মাধ্যম কি? ইমেল সার্ভিস, A2I, না জেলা ওয়েব পোর্টাল, নাকি ভিডিও কনফারেন্স? গ্রুপ ডিসকাশন সাপোর্ট অবশ্যই আমাদের কি ভিডিও কনফারেন্স। 22 নম্বর প্রশ্ন, কোন কর্মকাণ্ডটি একটি টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহার করা হয়? কোন কর্মকাণ্ড না, কমান্ডটি, সরি, কোন কমান্ডটি? দেখো 6 অধ্যায়ের মধ্যে ডাটাবেজের মধ্যে আমরা যখন সবকিছু সিলেক্ট করব, তখন কি আমরা ব্যবহার করব? তো আমরা অনেক সময় মনে করি সবকিছু যদি আমরা সিলেক্ট করতে যাই তাহলে সিলেক্ট অল, এটা দিয়ে দিব না। এখানে আমাদের ডেটাবেজের মধ্যে আমাদের যে কোয়েরি ল্যাঙ্গুয়েজে সিলেক্ট অল বলতে এই অ্যাস্ট্রিক চিহ্ন বোঝায়, স্টার বলতে পারো, আর এটাকে বলা হয় অ্যাস্ট্রিক চিহ্ন। সিলেক্ট অল এর চিহ্ন দ্বারা বোঝা হয় সিলেক্ট অল। এই চিহ্ন ব্যবহার করেও কিন্তু আমরা এই সবকিছু সিলেক্ট করতে পারি। তাহলে কোন কমান্ডটি? এই যে গ অ্যান্সার হবে সিলেক্ট অল। আচ্ছা, এরপরে আসো 23 নম্বর প্রশ্ন, কোনটি উপগ্রহে ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত? উপগ্রহে যদি ডেটা প্রেরণ করতে চাই, তো এটা উপগ্রহে ডেটা প্রেরণ করার যে সিস্টেমটা, তাকে বলা হয় আপলিঙ্ক। আপলিঙ্কের মাধ্যমে ডেটা উপগ্রহের মধ্যে
ডেটা প্রেরণ করা হয়। তো এই ছিল আমাদের এই জিএসটির বিগত বছরের প্রশ্নগুলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ক্লাসটা পুরো সময় জুড়ে ছিলে। তাদেরকে বলবো এই ভিডিওটা শেয়ার করে রাখো, পরবর্তীতে যখন আবার তোমার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রিভাইজ দেওয়ার প্রয়োজন পড়বে ক্লাসটা করলে কিন্তু হয়ে যাবে। 45 মিনিটের একটা ক্লাস, জাস্ট ভিডিওটা দেখলেই হয়ে যাবে। সো যারা এখনো শেয়ার করে না শেয়ার করে রাখো। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, ক্লাসটা কেমন লেগেছে জানাতে পারো। আমরা ক্লাসটা ইনশাল্লাহ এখন শেষ করে দিব। প্রিন্টারের মতো বউ চাই, প্রিন্টারের মতো বউ চাই বা তো ঠিক আছে, চান্স না পেলে তো প্রিন্টার কেন, ওই প্রিন্টারের কেবলের মতো বউ পাবো না, বুঝো নাই? সো আগে চান্স পেতে হবে, ঠিক আছে? আপনি বিয়ে করবেন কবে? দেখছো কি সব প্রশ্ন করো যে তোমরা, ছি ছি ছি। ক্লাসটা ওয়াও, নাহিদ হাসান, থ্যাংক ইউ সো মাচ নাহিদ ভাইয়া, আজকে অনেক মজা কইরা পড়াইছেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ক্লাস করার সময় মশা মারলে কি অভিশাপ দিবে পরীক্ষার জন্য? তুমি তো ক্লাস এত মনোযোগ দিয়ে করা উচিত, মশা কেন? তোমাকে এসে যদি কুমিরও খেয়ে ফেলে তোমার হুঁশ থাকার কথা না, ক্লাসেই মনোযোগ। আরে ক্লাস করবো আমরা, তুমি কেন মশার দিকে মনোযোগ দিছে বলো? আদাব ভাইয়া বুঝতে পেরেছি, ওকে সুপ্রীতি থ্যাংক ইউ সো মাচ, নুসরাত জাহান ওয়ালাইকুম আসসালাম, আসমাউল হোসনা ভালো লাগছে ক্লাসটা অনেক, থ্যাংক ইউ সো মাচ। সব ম্যারাথন ক্লাস নেবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার বিয়ে কি খারাপ নাকি? ছিচি বললেন কেন? ছিচি বললাম তুমি এখন পড়বা, তুমি কেন এসব দিকে মনোযোগ দাও? ঠিক আছে, পড়ালেখা করো। স্যাড সং ভাইয়া, ঠিক আছে, একদম স্যাড সং। ভালো করে পড়ালেখা না করলে, চান্স না পেলে পরে ওই রাস্তার মধ্যে তরমুজ হাতে নিয়ে ওই কিরে করা লাগবে, ঠিক আছে? ম্যারাথন ক্লাস নিন ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো, অবশ্যই নিব। এবার ম্যারাথন ক্লাস নেবেন না ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ, ক্লাসটা ভালো ছিল। তাহমিনা আক্তার থ্যাংক ইউ সো মাচ। মিম মির্জা আল্লাহ হাফেজ ভাইয়া। আইসিটি থেকে আর কয়টা এমসিকিউ আসে? 15টা এমসিকিউ আসে, বি বাণিজ্য অবাণিজ্য, ঠিক আছে? ভাইয়ার ইংলিশ প্লাতি আছে মানে, ইংলিশ প্লাতি মানে বুঝি নাই। আজকের মতো গুড নাইট, ওকে। ফার্স্ট আমি ভাইয়া ক্লাস করছি, শিফাত বলছে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। ফায়াগুন শিফাত সাজেশন দিবেন, আপনার মতো ওই কিরে করবো। উপমা ক্লাস অনেক ভালো ছিল, থ্যাংক ইউ ভাইয়া। একটা কথা আগে বলে ফেলো, শিখা আগে কথা বলে ফেলো। আনিশা সুচি, ওই কিরে পড়তে বসো, পিডিএফ কই দিবেন? পিডিএফ দেওয়ার তো যে তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছিল, ওই লিঙ্কের মধ্যে সবকিছু আপলোড হয়। পেজে একটা পোস্ট ছিল অনেকে আগে, দেখো ওইখানের মধ্যেই সবগুলো পিডিএফ, আগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পিডিএফটা ওইটাও আপলোড হয়ে গেছিল, বিগত বছর প্রশ্ন। আজকে ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে, তোমাদের জিএসটির এই স্লাইডটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আজান, ঠিক আছে ঠিক আছে, আজকের মতো গুড নাইট, ঠিক আছে? সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা ক্লাসে। সবাই ভালো করে পড়ালেখা করো, এখন সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট তোমার জন্য এখন অনেক গুরুত্বপূর্ণ। সবাই একটু ভালো করে পড়ালেখা করো, সময় নষ্ট করো না, সময় নষ্ট করার টাইমও না এখন। সো আশা করছি তোমরা সবাই এই সময়টাকে কাজে লাগাবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।